কি খবর তোমাদের? বলো কেমন আছো? দেখো, তোমাদের ডাব্লিউবিসিএস এর ক্লাস প্রতিদিন দুপুর 2টোর সময় কিন্তু হচ্ছে। লাস্ট দুদিন একদিন হয়নি, তার আগের দিন ইংলিশের ক্লাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিদিন দুপুর 2টোর সময় তোমরা ডাব্লিউবিসিএস এর উপর ফোকাস করে আমরা যে ক্লাস স্টার্ট করেছি সেই নিয়ে তোমরা ভিডিও পাবেই পাবে, এইটুকু কথা দিচ্ছি। তার সাথে আমি তোমাদের বলেছি 2024-এর আগে কিন্তু তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করানোর দায়িত্ব কিন্তু আমাদের আছে, ঠিক আছে? তবে হ্যাঁ, যেটা হচ্ছে ব্যাপার, যেটা তোমরা অবশ্যই জানাবে, যেমন একসাথে যেমন জিওগ্রাফি ইসের পলিটি হচ্ছে, হিস্ট্রি হচ্ছে, তার সাথে ইকোনমিটা হচ্ছে, ইংলিশ হচ্ছে, ঠিক আছে? আর কিছুদিন পর স্ট্যাটিক, যেমন এখন আমি তোমাদের বলে দিই ভালো করে, আজ মানে প্রত্যেক সানডে 9 PM হবে স্ট্যাটিক জিকের ক্লাস। স্ট্যাটিক জিকের ক্লাস হবে। এই ক্লাসটা পড়লে তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সে যে স্ট্যাটিক জিকে আসে, তার সাথে প্রিলিমসে যে দু একটা থাকে, তার সাথে নিশ্চয়ই যখন ডাব্লিউবিসিএস দিতে যাচ্ছ তো তোমাদের নিশ্চয়ই লক্ষ্যমাত্রা কিন্তু ক্লাসিক মিসলেনিয়াস দুটোই আছে। তো তোমরা অবশ্যই কিন্তু সানডে রাত্রের যেটা 9টার ক্লাস সেটা অবশ্যই দেখবে। এখানে আমি স্ট্যাটিক জিকে এমন ভাবে করাবো, মুখস্থ করতে হবে না, এখানেই আমি পুরো ট্রিকের মাধ্যমে, ছবির মাধ্যমে রেডি করিয়ে দিব। আগামী 3 মাসের মধ্যে 55 থেকে 60টা টপিক আছে স্ট্যাটিক জিকে, যেটা আমি পুরো কমপ্লিট করাবো, যেটা প্রিভিয়াস ভিডিওতেও বলেছি। তো তোমরা সকলেই কিন্তু এই রাত্রি 9টার ক্লাস দেখবে। আর তার সাথে সাথে তোমাদের ইংলিশ ক্লাসটা যেটা হচ্ছে, আর কে স্যার যেভাবে করাচ্ছেন সোমবার মঙ্গলবার রাত্রি 9টার সময়, ঠিক আছে? দেখো 3 দিন রাত্রি 9টায় তোমরা অবশ্যই ক্লাস দেখবে। অবশ্যই তোমাদের যখন ক্লাসিক মিসলেনিয়াসও টার্গেট আছে, যেমন আজ রাত থেকে আমি শুরু করে দিচ্ছি, যেটা শুক্রবার শনিবার রবিবার 3 দিন মেনলি ক্লাস হবে, যেটা রাত্রি 9টার সময় কিসের, জিকের উপরে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে ক্লাসিক মিসলেনিয়াস, তারপরে হচ্ছে রেল, হ্যাঁ, তারপরে হচ্ছে এসএসসি সিজিএল ফিজিএল এমটিএস, এগুলোতে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে বা পুলিশের কোশ্চেন পরীক্ষাগুলোতে যা যা কোশ্চেন এসছে, সেই জিকের অ্যানালাইসিস আমি নিয়ে আসছি। 1000টা কোশ্চেনের সিরিজ কমপ্লিট করাবো। তো যেভাবে তোমরা দুপুরে ক্লাসটা দেখছো, রাত্রের ক্লাসটাও তোমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তোমরা শুধু ডাব্লিউবিসিএস দেবে না, একটু শিওর আদার পরীক্ষাগুলো দেবে, সেই জন্য রাত্রি 9টার ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু করবে, ঠিক আছে? দেখো, ডাব্লিউবিসিএস এর ক্লাসে আমি যেভাবে তোমাদের এটলিস্ট 2024-এর প্রিলিমসের আগে তোমাদের আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপরে হচ্ছে ইংলিশ তো হচ্ছে, মেথ, জিআইও, স্ট্যাটিক জিকে হয়ে যাচ্ছে। শুধুমাত্র যেটা সায়েন্সের ব্যাপারটা হচ্ছে, দেখো সায়েন্স এত কিছু ক্লাস এইভাবে দেওয়া মানে টাইম বের করাটা খুব চাপ হয়ে যায়। যেমন অনেকে রিকোয়েস্ট করছে আমাকে যে স্যার এটলিস্ট আপনি ডাব্লিউবিসিএস এর জন্য সায়েন্সের ক্লাসটা না হলে পেড বেচ করে দিন বা পেড বেচে করান। আমি বলেছি যে আমার ওরকম সময় নেই, আমি অতটা সময় বের করতে পারবো না যে আমি আলাদা করে ফের সায়েন্সের পেড বেচ করবো ডাব্লিউবিসিএস এর জন্য। তো যাই হোক, যদি তোমরা বলো তাহলে আমি ভাবনা চিন্তা করতে পারি। তবে সায়েন্স বাদে বাকি সব সাবজেক্টেরই ক্লাস কিন্তু এখানে প্রতিদিন দুপুর 2টোর সময় হবে। দেখো, তোমরা কিন্তু ক্লাসটা করছো তোমাদের জন্য, আমি এইটুকু এখানে দাঁড়িয়ে পুরো রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি, যে লেভেলের হিস্ট্রি হচ্ছে, যে লেভেলের পলিটি হচ্ছে, যে লেভেলের ইকোনমি ক্লাস আমি করাচ্ছি বা ইংলিশ যেভাবে হচ্ছে, ডাব্লিউবিসিএস এর আমার মনে হয় না এত স্ট্যান্ডার্ড লেভেলের কোথাও আর হতে পারে। আমি তোমাদের ইকোনমিক্সের একদম বেসিক জায়গা থেকে স্টার্ট করেছি। প্রথমে বেসিক কনসেপ্টটা করালাম, তারপরে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আমি করিয়েছি, থার্ড আমি ন্যাশনাল ইনকাম শুরু করেছিলাম, যেটা প্রিভিয়াস 2টো ভিডিওর মাধ্যমে বেসিক জায়গাগুলো বলে দিয়েছি। আজকে ন্যাশনাল ইনকামের থার্ড পার্টটা করাবো। এবার এই 3টে পার্ট আমি বেসিক ভাবে ন্যাশনাল ইনকাম এখানে করালাম, কিন্তু নেক্সট দিন মানে কালকে ন্যাশনাল ইনকামের ওপরে নিতিন সিংহানিয়া স্যারের যেটা বুককে ফলো করেছি, সেই বুকটার উপরে আমাদের টপার্স গ্রুপের বইটা রেডি করা হয়েছে। সেই বইটা থেকে একদম প্রত্যেকটা জিনিস ন্যাশনাল ইনকামের যেগুলো ব্যতিক্রম বা এক্সেপশনাল জিনিস আছে সেগুলো আমি কালকে ডিসকাস করব। কালকে ন্যাশনাল ইনকাম কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ন্যাশনাল ইনকামের প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে বা যেগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে প্লিজ যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের মধ্যে আছো, অবশ্যই এই ক্লাসটা তাদেরকে শেয়ার করে দিও। কিন্তু তোমরা শেয়ার করছো না, এটা খুব দুঃখ লাগে। তোমরা না শেয়ার করছো না ক্লাসে কমেন্ট করে জানাচ্ছ, আমরা বুঝতে পারছি না যে ডাব্লিউবিসিএস এর ক্লাস তোমরা ঠিকঠাক করছো কিনা। তো যাই হোক, আজকের সেশনটা আমরা ন্যাশনাল ইনকামের থার্ড পার্ট। আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে ন্যাশনাল ইনকামে ন্যাশনাল ইনকামে তোমাদের
আমি প্রথমে পড়াবো কি কি টপিক আছে, ইনকাম কি, তারপরে হচ্ছে ডোমেস্টিক ইনকাম, থার্ড হচ্ছে ন্যাশনাল ইনকাম, 4 নম্বর হচ্ছে ন্যাশনাল ইনকাম, তারপরে সেটা মেজার কিভাবে করা যায় সেটা লাস্ট ক্লাসে দেখিয়েছি। 5 নম্বর দেখবো হিস্টোরিক্যাল ইভেন্ট, ন্যাশনাল ইনকাম নিয়ে যা যা হিস্টোরিক্যাল ইভেন্ট আছে। 6 নম্বর হচ্ছে কিছু কনসেপচুয়াল পার্ট যেগুলো পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, এই পুরো জায়গাটা আমি বোর্ডে লিখে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। তারপরে সেকেন্ড ক্লাস হবে এর উপরে কিসের, টপার্স গ্রুপের যেটা বুক আছে, সাধারণত এই বুকটা আমরা ইকোনমিক টপার্স গ্রুপের যেটা বই আছে সেটা নিতিন সিংহানিয়া স্যারের বই থেকে অনেকটা ওইভাবে রেডি করা হয়েছে। তো সেই বইটার দেখে আমি পুরো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ন্যাশনাল ইনকামের যা যা এক্সট্রা কনসেপ্ট সেগুলো রেডি করব। তো একবার আমি পুরো জিনিসটা পড়ালাম, তারপরে আমি লাইন বা লাইন আবার পিপিটি থেকে এটা ন্যাশনাল ইনকামটা বুঝিয়ে দিব। কোনো কোশ্চেন ন্যাশনাল ইনকাম থেকে বাদ যাবে না, প্রিলিমস বলো বা মেন্স বলো। ঠিক আছে, চলো তাহলে আজকের সেশন আমরা শুরু করছি। একটু জলটা খেয়ে নিই, একটু জলটা দে তো। दिल थाम कर बैठो, चिंता करने का नहीं, अभी शुरू होगा क्लास। ঠিক আছে, একটু জলটা খেয়ে নি। গরম যা ভীষণ গরম পড়ছে, এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য একটু ক্লাসগুলো মাঝে মধ্যে হয়ে যায়। চলো তাহলে আজকে আমরা যেটা জানার চেষ্টা করব হিস্টোরিক্যাল ইভেন্ট আর কনসেপচুয়াল পার্টটা, তাই তো। এবার এই দুটো জানার জন্য আমাদেরকে যেটা পড়তে হবে, যেমন দেখো হিস্টোরিক্যাল ইভেন্টের ঘটনাটা আমি এখানে নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে পরীক্ষাতে আসার যেটা মাথায় রাখতেই হবে। হিস্টোরিক্যাল ইভেন্ট যে ন্যাশনাল ইনকাম নিয়ে প্রথমে 1868 সালে দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটাতে প্রথমে ন্যাশনাল ইনকাম মেজার করেন, আর মাথা পিছু 20 টাকা ইনকামের কথা বলেছিলেন। এটাও পরীক্ষাতে আসে, মাথা পিছু ₹20 টাকার কথা বলেছিলেন। তো প্রথমে কোশ্চেন আসে যে ন্যাশনাল ইনকাম প্রথম কে মেজার করেছিল, সেটা দাদাভাই নৌরোজি কত সালে, 1868 সালে। কোন বুকটাতে, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বুকটাতে তিনি প্রথমে ন্যাশনাল ইনকাম মেজার করেছিলেন, ন্যাশনাল ইনকাম মেজার কথা বলেছিলেন, আর 20 টাকা মাথা পিছু আয়ের কথা বলেছিলেন। ঠিক আছে, 1931-32 সালে ন্যাশনাল ইনকাম মেজার করে VKRV রাও, 1931-32 সালে কে করে VKRV রাও, এটাও পরীক্ষাতে আসে। 1949 সালে ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি হয় প্রশান্ত চন্দ্র মহালনবিসের নেতৃত্বাধীনে। ঠিক আছে, জওয়াহরলাল নেহরু এটাতেও একটা ইম্পর্টেন্স রোল প্লে করেছিলেন, তার সাথে প্রশান্ত চন্দ্র মহালনবিস মেনলি এর নেতৃত্বাধীনে কি হয়েছিল, ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি হয়েছিল। তো কি বললাম, 1868 সালে দাদাভাই নৌরোজি প্রথম ন্যাশনাল ইনকাম মেজার করে, 1931-32 সালে VKRV রাও, 1949 সালে ন্যাশনাল ইনকাম কমিটি গঠন হয়, যেখানে জওয়াহরলাল নেহরু এর একটা ইম্পর্টেন্ট রোল ছিল। তারপরে তার সাথে কে ছিলেন, প্রশান্ত চন্দ্র মহালনবিস। হয়ে গেল। এবার আসি নেক্সট টপিকে। ন্যাশনাল ইনকাম কমিশনের উপরে ভিত্তি করে একটা কমিশন তৈরি হয়েছিল 2005 সালে, NSC কমিশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন 2005 সালে। NSCর আন্ডারে দুটো সংস্থা ছিল, একটা ছিল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যার ফুল শর্ট ফর্ম হচ্ছে CSO, আরেকটা ছিল NSSO বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এই দুটো অর্গানাইজেশন CSO আর NSSO 2005 সালে এরা দুজন মিলে একসাথে কাজ দুজন মিলে জুলে কাজ করছিল, আর ন্যাশনাল ইনকামটাকে মেজার করার কাজ করছিল CSO, যেটা NSSO কে রিপোর্ট দিত, এইভাবে করে পাবলিশ হতো। কিন্তু 2019 সালে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী উনার নেতৃত্বাধীনে আর কি এই দুটো সংস্থাকে মার্জ করে দেওয়া হয় 2019 সালে। মার্জ ইট অ্যান্ড ফর্ম NSO মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, যা বর্তমানে ন্যাশনাল ইনকাম কে পরিমাপ করে থাকে।
ঠিক আছে, তো কি বললাম ভালো করে শোনো। 1868 সালে দাদাভাই নওরোজি ন্যাশনাল ইনকাম প্রথম মেজার করেছিল। 1931-32 সালে VKRV রাও, তারপরে হচ্ছে 1949 সালে কে করেছিল, 1949 সালে প্রশান্ত চন্দ্র মহালনোবিসের আন্ডারে ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয়। এনএসসি 2005 সালে এনএসসি গঠিত হয়। এনএসসির আন্ডারে দুটো সংস্থা ছিল, সিএসও, এনএসএসও। এরা দুজন মিলে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার কাজ করত, কিন্তু পরবর্তীকালে 2019 সালে এই দুটোকে মার্জ করা হয় আর তৈরি করা হয় এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, যা বর্তমানে এখন ন্যাশনাল ইনকাম পরিমাপ করে। পরীক্ষাতে আসে যে এখন বর্তমানে ন্যাশনাল ইনকাম পরিমাপ করে কে, সেটা করে ন্যাশনাল ইনকাম পরিমাপ করে এখন বর্তমানে কে, এখন বর্তমানে পরিমাপ করে এনএসও। ঠিক আছে, এনএসও পরিমাপ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আসি আমরা নেক্সট যে পার্টটা আছে, সেটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট, যেখান থেকে সাধারণত কোশ্চেন আসে। খুব ভালো করে বুঝতে হবে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন এসে, মেন্সেও এই জায়গা থেকে এই নিউমেরিক্যাল পার্ট তিনটে ফর্মুলা বলবো, যার মাধ্যমে জিডিপি থেকে কিভাবে জিএনপি হই, জিএনপি থেকে কিভাবে এনডিপি হই, এনডিপি থেকে কিভাবে জিডিপি হই, মার্কেট প্রাইস থেকে কিভাবে ফ্যাক্টর কোস্ট হই। এই পুরো জিনিসটা এই কনসেপ্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম যখন তুমি বের করতে যাবে বা ন্যাশনাল ইনকাম যখন তুমি কাউন্ট করবে, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইনকামের মধ্যে কয়েকটা টার্ম আছে, যেমন জিডিপি, জিএনপি ইত্যাদি 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 কয়েকটা টার্ম আছে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে যে টার্মটা আছে সেটা হচ্ছে জিডিপি, তারপরে হচ্ছে এনডিপি, তারপরে হচ্ছে জিএনপি, তারপরে হচ্ছে এনএনপি। এই কটা টার্ম তোমাকে একদম খুব ভালো করে মনোযোগ সহকারে মাথায় গাঁথাতে হবে। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে একদম প্রত্যেকটা জিনিসকে এখানে বোঝার জিনিস আছে। ঠিক আছে, এই চারটা জিনিস আর দুটো জিনিস হচ্ছে ফ্যাক্টর কোস্ট আর মার্কেট প্রাইস, যেটা থেকে কোশ্চেন আসে, একদম ভালো করে বোঝো। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তারপরে হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। দেখো এগুলো অনেকটা বইয়ে অনেক জায়গায় তোমরা মানে অনেক ডিটেলসে অনেক কিছু লেখা আছে, আমাদের অত ডিটেলস বা অনেক কিছু লেখার দরকার নেই। যে 5-6 পাতায় যে জিনিসগুলো লেখা থাকবে সেটাকে আমি একটা স্লাইডে পুরো জিনিসটা বুঝিয়ে দেব, একদম নিউমেরিক্যাল টাইপ। এখানে এই পুরো জিনিসটা থেকে 3টে ফর্মুলা বের করব, যে 3টে ফর্মুলার মাধ্যমে তোমরা ন্যাশনাল ইনকামের যেগুলো নিউমেরিক্যাল পার্ট সেগুলো ইজিলি করতে পারবে। কিরকম নিউমেরিক্যাল পার্ট সেটা আমি তোমাদের একটু পরে বুঝতে পারবে। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা জানতে শুরু করি, তাহলে প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এখানে আমাদেরকে এখানে যত টার্ম আছে সেই টার্মগুলোকে আগে বুঝতে হবে ভালো করে। ঠিক আছে, দেখো প্রথমে যে টার্মটা আছে সেটা হচ্ছে কি গ্রোস, এটা মানে বুঝতে হবে, ডোমেস্টিক মানে বুঝতে হবে, আর ন্যাশনাল মানে বুঝতে হবে, তারপরে নেট মানে বুঝতে হবে। এই প্রত্যেকটা টার্ম আমাদেরকে বুঝতে হবে। দেখো গ্রোস মানে হচ্ছে টোটাল, টোটাল যেটা বাংলাতে বলা হয় স্থূল, টোটাল উৎপাদন। ঠিক আছে, টোটাল উৎপাদন। টোটাল উৎপাদন মানে কি, দেখো একটা ভারতবর্ষের মধ্যে, ভারতের বাউন্ডারির মধ্যে এক বছরে ধরে নাও তুমি, সাপোজ ধরো এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরের বছরের 31 মার্চ অবধি এক বছরে ভারতবর্ষে যা যা তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমার টোটাল প্রোডাক্ট, যা যা তৈরি হয়েছে। ঠিক আছে, যত তৈরি হয়েছে, যেমন আমি একটা কথা উদাহরণ দিই, যে তোমাকে বললাম যে তুমি তোমার বাড়িতে তুমি হয়তো বিস্কিটের ফ্যাক্টরি আছে,
তুমি বললে যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি বিস্কিট কত তৈরি করেছো, তুমি বলবে যে স্যার আমি টোটাল এত বিস্কুট তৈরি করেছি, গ্রোস মানে টোটাল এত তৈরি করেছি, এক মাসে আমি এত টোটাল তৈরি করেছি, তো গ্রোস মানে হচ্ছে টোটাল। তো এখানে প্রথমে যেভাবে বলা হয়েছিল জিডিপি, জিডিপিতে আমাকে বলা হয়েছে গ্রোস, তারপরে হচ্ছে ডোমেস্টিক, ডোমেস্টিক আর প্রোডাক্ট। তো ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে ভারতের বাউন্ডারির মধ্যে এখানে শুধু ভারতীয় তো নেই, এখানে বিদেশিরাও আছে। ভারতীয় প্লাস বিদেশি দুজন মিলে ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে এক বছরে যা প্রোডাকশন করছে সেটাই তো টোটাল প্রোডাক্ট। এই ভারতবর্ষের মধ্যে ধরে নাও এটা ভারতবর্ষ আছে, এটা ভারতবর্ষ আছে, আমি আগের দিনই ক্লাসে বুঝিয়েছিলাম। ভারতবর্ষে কারা আছে? ইন্ডিয়ান আছে প্লাস বিদেশিরা আছে, প্লাস বিদেশিরা এক বছরে টোটাল যা প্রোডাকশন করছে সেটাই তো হচ্ছে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সেটাই হচ্ছে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে টোটাল ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, তো এখানে আমরা গ্রোস মানে বুঝলাম টোটাল জিনিসটা, আর ডোমেস্টিক মানে বুঝলাম কি যেখানে ইন্ডিয়ান প্লাস বিদেশি দুজনেই থাকবে। ঠিক আছে, আর প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদন। তার মানে এক কথায় ভারতের বাউন্ডারির মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা এক বছরে যা প্রোডাকশন করবে বা যা তৈরি করবে সেটাই হচ্ছে জিডিপি। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল। ন্যাশনালের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ন্যাশনাল মানে যেখানে শুধু ভারতীয়দের কথা বলা হবে, সেই ভারতীয়রা কোথায় আছে? ভারতে আছে আর ভারতের বাইরে আছে, ভারত আছে আর ভারতের বাইরে আছে, ভারতে আছে আর ভারতের বিভিন্ন কান্ট্রিতে বিদেশি ভারতীয়রা থাকছে। তো তার মানে ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল মানে তো শুধুমাত্র ভারতীয়দের টাকার কথা বলবো। তার মানে এখানে আমি শুধু ভারতীয়দের টাকাটা ধরবো, এখানে শুধু আমি ভারতীয়দের টাকাটা ধরবো আর বিদেশিদের টাকাটা বের করব। আর বিদেশে যে ভারতীয়রা থাকছে তাদের টাকা আমি এড করব, বিদেশে যে বিদেশিরা থাকছে তাদের টাকা এড করব, আর বিদেশিদের টাকা আমি বের করে দিব। ভালো করে শোনো, ন্যাশনাল মানে হচ্ছে ইন্ডিয়ানদের টাকা, আর ইন্ডিয়ানরা কোথায় আছে? ভারতে আছে আর ভারতের বাইরে আছে। তার মানে ভারত আমাকে শুধু ইন্ডিয়ান ন্যাশনাল বের করতে গেলে এখান থেকে শুধু ইন্ডিয়ানদেরকে রাখতে হবে, বিদেশিদেরকে বের করে দিতে হবে। তো বিদেশিদেরকে আমি বের করলাম আর ইন্ডিয়ানদের শুধু টাকাটা রাখলাম। আর ইন্ডিয়ানরা কোথায় ইনকাম করছে? স্যার ইন্ডিয়ানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ইনকাম করছে, আমেরিকা, ইউরোপ, ঠিক আছে, বিভিন্ন জায়গা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না ইত্যাদি জায়গায় গিয়ে ইনকাম করছে। তো তাদের টাকাটাও আমি এখানে এড করব। তো তাদের টাকা এড করব মানে আমি বলেছিলাম ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে যে ইনকাম আসে, তো বিদেশ থেকে ইনকাম করে কে পাঠাবে? ইন্ডিয়ানরাই পাঠাবে। তার মানে ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে ইনকাম ফ্রম অ্যাব্রড, এই টাকাটা এড হলো। তো ইন্ডিয়ানদের টাকা এখানে আছে আর ইন্ডিয়ানদের টাকা এড হলো, শুধু ইন্ডিয়ানদের টাকা, ঠিক আছে। কিন্তু এখানে তো বিদেশি আছে, তো বিদেশিদের টাকাটাকে আমি বের করে দিলাম, মাইনাস ইনকাম টু অ্যাব্রড। তো এবার এই প্লাস মাইনাস করে এই ডোমেস্টিক, এই প্লাস মাইনাস মানে ন্যাশনাল ইনকাম মানে আমরা পেলাম ইনকাম ফ্রম, যদি এখানে দেখাই তার মানে ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ডোমেস্টিক ইনকাম। এই ডোমেস্টিক ইনকামে কে ছিল? ডোমেস্টিক ইনকামে ছিল ইন্ডিয়ান প্লাস ফরেনাররা, বিদেশিরা। এখানে আমি এড করলাম ইনকাম ফ্রম অ্যাব্রড, ইনকাম ফ্রম অ্যাব্রড, আর মাইনাস করলাম ইনকাম টু অ্যাব্রড, মানে বিদেশিদের টাকা বেরিয়ে গেল। তো একটা প্লাস হলো একটা মাইনাস হলো। তো প্লাস মাইনাস করে আমি নেট ভ্যালু পেলাম না? প্লাস মাইনাস করে আমি কি পেলাম? নেট ভ্যালু পেলাম। তো প্লাস মাইনাস করে আমি বলেছিলাম ডোমেস্টিক ইনকাম, তো একটা এড হলো আর এই ফরেনাররা তো বেরিয়ে গেল। তার মানে এখানে শুধু এই ইন্ডিয়ানদের টাকা থাকলো আর এই ইন্ডিয়ানদের টাকা থাকলো, বিদেশিদের টাকা তো বেরিয়ে গেল। তার মানে এখানে আমি তাহলে প্লাস মাইনাস করে নেট ভ্যালু, তো সেই জন্য ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকামের সাথে যদি আমি প্লাস করি কি ইনকাম ফ্রম অ্যাব্রড আর প্লাস মাইনাস করে হবে
নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, যেটাকে আমি শর্ট ফর্মে লিখবো NFIA। তার মানে এই ডোমেস্টিক ইনকাম থেকে এই ডোমেস্টিক ইনকামের সাথে যদি আমি প্লাস মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এড করি, তাহলে আমি কি পাবো? ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। তো প্রথম দেখো, আমি এখানে কয়েকটা টার্মের কথা বলছিলাম, কয়েকটা টার্মের মধ্যে আমি বললাম গ্রোস মানে হচ্ছে টোটাল, ডোমেস্টিক মানে হচ্ছে ইন্ডিয়ান প্লাস ফরেনাররা, ইন্ডিয়ান প্লাস বিদেশিরা যখন ভারতবর্ষে ইনকাম করবে সেটা হচ্ছে ডোমেস্টিক। আর ন্যাশনাল মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ইন্ডিয়ানদের টাকার কথা বলা হবে। তার মানে এই ডোমেস্টিক ইনকামের সাথে আমি আমি কি করলাম? ডোমেস্টিক ইনকামের সাথে ইনকাম ফ্রম অ্যাব্রড এড করলাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এড করলে আমি ন্যাশনাল ইনকাম পাবো। তো এখান থেকে আমি ডোমেস্টিকটা বুঝলাম, ন্যাশনালটা বুঝলাম, আর নেট জিনিসটা এবার বুঝবো। ঠিক আছে, তাহলে একটা জিনিস যদি পরীক্ষাতে আসে যে ডোমেস্টিক থেকে তুমি ন্যাশনালে কিভাবে যাবে, ডোমেস্টিক থেকে ন্যাশনালে যদি তোমাকে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? ডোমেস্টিকের সাথে আমি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি এড করি, তাহলে প্লাস মাইনাস করে এখানে বিদেশিদের টাকা বেরিয়ে যাবে, শুধু ইন্ডিয়ানদের টাকা পড়ে থাকবে। আর ইন্ডিয়ানদের টাকা পড়ে থাকা মানেই হচ্ছে তো সেটা ন্যাশনাল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার আসি নেট জিনিসটা কি। দেখো, আমরা বুঝলাম গ্রোস, ডোমেস্টিক, তারপরে হচ্ছে ন্যাশনাল, তারপরে হচ্ছে নেট। বুঝবো নেট, এখানে গ্রোস মানে হচ্ছে টোটাল, ডোমেস্টিক মানে হচ্ছে ইন্ডিয়ান প্লাস ফরেনারদের টাকা, আউটসাইডারদের টাকা। ইন্ডিয়ান মানে, ন্যাশনাল মানে হচ্ছে অনলি ইন্ডিয়ান। সে কোথায় থাকবে? সে যে ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে আছে প্লাস ফরেনে আছে, তো ফরেনের টাকাটা তো আসবে, তাই কি না? যেখানে শুধু ইন্ডিয়ানদের টাকা থাকবে। নেট মানে হচ্ছে টোটাল মাইনাস ডেপ্রিসিয়েশন, নেট মানে হচ্ছে টোটাল থেকে তুমি ডেপ্রিসিয়েশনটা যে বাদ দিলে যে ভ্যালু পড়ে থাকে সেটা হচ্ছে নেট। এবার ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মূল্য হ্রাস হওয়া। মূল্য হ্রাস মানে কি? দেখো ভালো করে বুঝবে। ধরে না এই যে ফ্যান চলছে, এই ফ্যান আমি 1 বছর আগে নিয়েছি 2400 টাকায়। এবার এই ফ্যানটার দাম কি এখন 2400 হবে? কোনোই না। এই ফ্যানটাকে যদি আমি বিক্রি করতে যাই হয়তো 1200, 1300 বা 1000 টাকা দিবে, সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। তো 2400 থেকে এর 1000-1200 টাকা দাম কমে গেল, এটাই হচ্ছে মূল্য হ্রাস। আর এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। তুমি একটা বাইক নিলে, বাইক আজ থেকে 6 মাস আগে নিয়েছো, তুমি এবার 6 মাস আগে 1 লক্ষ টাকায় নিয়েছো, এবার বাইকটা বিক্রি করতে যাচ্ছ, তুমি বলছো যে ভাই 6 মাস আগে নিয়েছি, তুই নিয়ে নে, 1 লক্ষ টাকায় নিয়েছি আমি, তুই 20,000 টাকা কম দিস, 80,000 টাকা নিয়ে নে। তাও তুমি নেবে না। তুমি ভাববে কি যখন শোরুম থেকে বেরিয়ে গেল ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, ওটা তুমি হয়তো ওকে বলবে যে আমি 50,000 টাকা বা 60,000 টাকা দিব। এই যে 30-40,000 টাকার যে লস হলো বা সেই জিনিসটা হচ্ছে মূল্য হ্রাস। ঠিক আছে, বা ধরে নাও সাপোজ একটা টেবিল তৈরি করবে, একটা বড় টেবিল তুমি তৈরি করবে। টেবিলটা তৈরি করার জন্য তুমি দেখা গেল 5,000 টাকার সামান কিনে নিয়ে আসলে, কাঠ, রং থেকে শুরু করে কাঠি ফাটি থেকে শুরু করে ইত্যাদি নিয়ে তুমি 5,000 টাকার সামান কিনে নিয়ে আসলে। কিন্তু দেখা গেল যে তোমার 3,000 টাকার সামানের মধ্যে জিনিসটা তৈরি হয়ে গেছে, 3,000 টাকার মধ্যে জিনিসটা তৈরি হয়ে গেছে, তো 2,000 টাকার জিনিস তোমার নষ্ট হয়ে গেল। দেখা গেল এত বড় কাঠ নিয়ে এসো, এইটুকু ইউজ হলো, তো এতটুকু বাদ দিতে হলো। তো এইগুলো হচ্ছে কি? ওয়েস্টেজ, মানে নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়াটাই ডিপ্রিসিয়েশনের মধ্যে পড়বে। যে কোনো জিনিস ভারতবর্ষে ধরে নাও 1 বছরের মধ্যে 1,000টা জিনিস তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেক বছর দাম কমে যাচ্ছে, মূল্য হ্রাস হয়ে যাচ্ছে। কেন? সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে। তার সাথে সাথে প্রত্যেক বছর তুমি যা তৈরি করছো, প্রত্যেক বছর যা তৈরি হচ্ছে, সেই তৈরি করতেও তো অনেক কিছু নষ্ট হচ্ছে। যে জিনিসটা ধরে নাও 1,000 টাকার জিনিস তুমি 100 মানে 1,000 জিনিস তৈরি করেছো, তার ভ্যালু হচ্ছে 100 কোটি টাকা।
100 কোটি টাকা তুমি খরচ করেছো, সেটা হচ্ছে তোমার টোটাল খরচ। কিন্তু তুমি সেই জিনিসটা তৈরি করতে তোমার হয়তো 80 মানে 800 কোটি টাকা কমপ্লিট হয়ে গেছে, 80 কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে। তুমি 100 কোটি টাকার জিনিস নিয়ে এসছো, কিন্তু 80 কোটি টাকায় তোমার জিনিসটা তৈরি হয়ে গেছে, মানে 20 কোটি টাকা তোমার লস গেছে, মানে মূল্য হ্রাস হয়েছে, বাট যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলবো। তো আশা করি বুঝতে পেরেছো ডেপ্রিসিয়েশন মানে কি। ডেপ্রিসিয়েশন কিছু না, যেমন ধরে নাও একটা চালের বস্তা তুমি দোকানে কিনতে গেলে, ওখানে দুটো জিনিস লেখা থাকে, একটা নেট গ্রোস ওয়েট মানে টোটাল ওয়েট 50 কেজি, আর নিচে লেখা থাকবে নেট ওয়েট 49 কেজি। তার মানে 50 কেজি যখন তুমি দোকান থেকে নিয়ে নিজের বাড়ি যাবে, হয়তো 1 কেজি নষ্ট হতে পারে, শোরুম থেকে যখন বেরোবে 1 কেজি হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য নষ্ট হলেও 1 কেজি, খুব হলে 1 কেজি লস হবে, 49 কেজি তুমি পেয়ে যাবে। এই যে লস হচ্ছে বা ওয়েস্টেজ হচ্ছে বা মূল্য হ্রাস হচ্ছে, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এর মানে আমি তাহলে ডেপ্রিসিয়েশন, তাহলে নেট ভ্যালু, নেট আমি কিভাবে পাবো? টোটাল থেকে যেটা লস হলো, যেটা পড়ে থাকলো, সেটাই হচ্ছে নেট ভ্যালু। আমি একটা জিনিস তৈরি করতে 1000 টাকার সামান নিয়েছি, কিন্তু জিনিসটা তৈরি হয়েছে 800 টাকায়, 800 টাকায় তৈরি করে নিয়েছি, 200 টাকার লস হয়ে গেল, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তার মানে 800 টাকায় জিনিসটার তোমার হচ্ছে কি নেট ভ্যালু। ঠিক আছে, তো 3টে টার্ম এখানে আমরা সূত্র কি কি পেলাম? এখানে আমরা সূত্র প্রথমে পেলাম ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে যদি ন্যাশনাল ইনকাম বের হতে হয়, তাহলে ডোমেস্টিকের সাথে প্লাস মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড এড করলেই আমি ন্যাশনাল পেয়ে যাব। দ্বিতীয় ফর্মুলা পেলাম যে নেট আমরা কিভাবে পাবো, সেটা পাওয়ার জন্য টোটাল থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করি, তাহলে আমি নেট ভ্যালু পেয়ে যাব। বাস, এই তো গল্প আছে। দ্বিতীয় ফর্মুলা, দুটো ফর্মুলা আবিষ্কার করে নিয়েছি, থার্ড ফর্মুলা একটু পরে আবিষ্কার করব। ঠিক আছে, তার আগে এবার আমরা জিনিসগুলো দেখি, তারপরে এখানে আমরা আসি। তার মানে এখানে দেখো, এই গ্রোস ভালো করে বুঝো, গ্রোস মানে হচ্ছে টোটাল, এদিকে ডোমেস্টিক সেম আছে, এখানে প্রোডাক্ট সেম আছে। তার মানে যদি গ্রোস থেকে আমি নেটে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস ডেপ্রিসিয়েশন করলে আমি নেট ভ্যালু পেয়ে যাব, বাকি সব জিনিস সেম আছে, এইভাবে ট্রান্সফার করতে আসে। তার মানে এখানে জিডিপি মানে হচ্ছে ভারতবর্ষে 1 বছরে ভারতীয় প্লাস বিদেশিরা 1 বছরে যা প্রোডাকশন করেছে, সেটা হচ্ছে জিডিপি। আর এনডিপি হচ্ছে যে টোটাল প্রোডাকশন এত করেছে আর নেট এত বেঁচে আছে। ভারতবর্ষে নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা কিছু জিনিস যা তৈরি করেছিল, সেগুলোর কিছু মূল্য হ্রাস হয়েছে। যেটা মূল্য হ্রাস হয়েছে, দেখো দুটো পয়েন্ট মনে রাখবে, ভারতীয় প্লাস বিদেশিরা ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে টোটাল কিছু প্রোডাকশন করেছে, তার সাথে সাথে ভারতীয় প্লাস বিদেশিরা সেই টোটাল প্রোডাকশন করতে গিয়ে কিছু ওয়েস্ট করেছে। ওয়েস্ট করার পর বা মূল্য হ্রাস করার পর নেট ভ্যালু ভারতীয় প্লাস বিদেশিরা পেয়েছে, সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, যেখানে নেট পেয়েছে। তাহলে নেট বাকি জিনিসগুলো সেম, গ্রোস থেকে আমি ডেপ্রিসিয়েশন মাইনাস দিলে আমি নেট পেয়ে যাব। এবার আসি জিএনপি আর এনএনপি। যেভাবে ভারতীয় প্লাস বিদেশিরা ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে টোটাল প্রোডাকশন করে, তার সাথে সাথে নেট প্রোডাকশনও করে, যখন ওয়েস্টটা আমি মাইনাস করে দিই বা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে দিলে দুজন মিলে নেট ভ্যালু পাচ্ছে। ঠিক সেইভাবে ভারতীয়রা যেখানে আছে, ভারতীয় মানে কি ন্যাশনালের কথা আসবে। তো ভারতীয়রা কোথায় আছে? ভারতের বাউন্ডারির মধ্যে আছে আর ভারতের বাইরে আছে। তো তারা দু জায়গায় 1 বছরে কিছু টোটাল প্রোডাকশন করছে, আর সেখান থেকে আবার কিছু তারা ওয়েস্ট করছে বা নষ্ট করছে বা মূল্য হ্রাস হচ্ছে সেই প্রোডাকশনের জিনিসগুলোর, সেই ওয়েস্ট বা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করলে দুজনের নেট পাবো। কিছু ভারতীয় আছে, ভারতবর্ষে আছে আর ভারতের বাইরে আছে, এখানে ইন্ডিয়ান আছে আর এখানে ইন্ডিয়ান আছে, এরা দুজন মিলে ভারতবর্ষে প্লাস বিদেশে এরা দুজন মিলে কিছু টোটাল প্রোডাকশন করছে, যেটা আমরা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলবো। জিএনপি মানে টোটাল প্রোডাকশন করছে।
গ্রোস মানে টোটাল ন্যাশনাল প্রোডাক্ট, মানে ভারতীয়দের প্রোডাক্ট, আর সেই ভারতীয়রা কোথায় আছে? ভারতে আছে আর ভারতের বাইরে আছে। তার মানে টোটাল ভারতীয়দের প্রোডাক্ট হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এবার এরা দুজন তৈরি করতে, প্রোডাকশন যা তৈরি করলো সেগুলো তো মূল্য হ্রাস হবে বা কিছু ওয়েস্ট হবে, সেই মূল্য হ্রাস হওয়া বা ওয়েস্ট হওয়াটাই তো ডিপ্রেশন। তার মানে এদের যা প্রোডাকশন গুলো, এই টোটাল প্রোডাকশন করেছে ধরে নাও 1000 কোটি টাকার, 1000 করোড় টাকার, 1 করোড় টাকার জিনিস এরা প্রোডাকশন করেছে দুজন মিলে টোটাল, কিন্তু সেগুলো মূল্য হ্রাস হয়ে গেল 80 করোড়। তার মানে 20 করোড় ডেপ্রিসিয়েশন হলো। তো এই টোটাল থেকে 1 করোড় থেকে যদি 20 করোড় আমি বাদ দিয়ে দিই, তাহলে 80 করোড় বাদ থাকলো, পড়ে থাকলো। তো এই 20 করোড়টা, 20 কোটি টাকা কি আছে, কি হয়েছে? ওয়েস্ট হয়েছে বা ডিপ্রিসিয়েশন হয়েছে বা মূল্য হ্রাস হয়েছে। তার মানে তো এবার তাহলে বুঝতে পারলে তো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে ভারতীয়রা ভারতে প্লাস ভারতের বাইরে টোটাল যা প্রোডাকশন করছে এক বছরে, সেটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আর এই ভারতীয়রা ভারতে প্লাস বিদেশে দু জায়গায় তৈরি করতে গিয়ে কিছু ওয়েস্ট করছে, কিছু মূল্য হ্রাস হচ্ছে, এই জিনিসগুলোকে বলা হয়, কি বলা হয়? ইয়েস, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তার এখানে ন্যাশনাল আর ন্যাশনাল সেম আছে, প্রোডাক্ট সেম আছে। তাহলে গ্রোস থেকে আমি নেটে যদি যেতে যাই, তাহলে আমি কি করব? গ্রোস থেকে নেটে গেলে আবার মাইনাস ডেপ্রিসিয়েশন, যেটা ফর্মুলা পেয়েছিলাম। এবার অনেক সময় পরীক্ষাতে আসে এনডিপি থেকে জিএনপি কিভাবে যায়। এনডিপি থেকে জিএনপির ক্ষেত্রে এখানে দেখো ডোমেস্টিক আর ন্যাশনাল, তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে প্লাস মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড করলে আমরা ন্যাশনাল পেয়ে যাব। একটু পরে এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হচ্ছে। তাহলে এখন অবধি আমরা কি দেখলাম? জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি। ভালো করে একবার রিকল করছি, ভালো করে শোনো। জিডিপি হচ্ছে ভারতে প্লাস ভারতের বাউন্ডারির মধ্যে, ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা যা প্রোডাকশন করছে তার একটা টোটাল প্রোডাকশন করছে, আর সেই প্রোডাকশনটা করার জন্য তার কিছু মূল্য হ্রাস হচ্ছে বা কিছু ওয়েস্টেজ হচ্ছে, যেটাকে ডেপ্রিসিয়েশন বলবো। আর সেই মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েশনটা মাইনাস দিলে তাদের আমরা নেট ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, সেটাকে আমরা জিডিপি বা এনডিপি বলবো। তারপরে দেখলাম জিএনপি আর এনএনপি। জিএনপি মধ্যে ভারতীয়রা ভারতে আছে প্লাস বিদেশে আছে, তারা এক বছরে যা টোটাল প্রোডাকশন করছে সেটাই হচ্ছে জিএনপি। আর তার সাথে সেই জিনিসগুলো তৈরি করতে গিয়ে যেগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, সেগুলোকে বাদ দিলে আমি নেট ভ্যালু পাবো। এটাই তো কনসেপ্ট, আর তো কিছু নেই। তো এগুলোর মধ্যে আমরা এখন অবধি টোটাল এই পুরো ঘটনার থেকে আমরা ওই ফর্মুলা পেলাম, 1 নম্বর ফর্মুলা পেলাম যে ডোমেস্টিক প্লাস মাইনাস NFIA ইকুয়াল টু হচ্ছে ন্যাশনাল ইনকাম, আর দ্বিতীয় হচ্ছে যে গ্রোস থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন মাইনাস দিই তাহলে পাবো নেট ভ্যালু। বাস দুটো ফর্মুলা পেলাম। এবার আসে আরো দুটো ফর্মুলা আছে, আরো দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে একটা হচ্ছে ফ্যাক্টর কোস্ট, একটা হচ্ছে মার্কেট প্রাইস। ফ্যাক্টর কোস্ট আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। ঠিক আছে, ফ্যাক্টর কোস্ট আর মার্কেট প্রাইস। প্রথমে দুটোর মানে আমরা বুঝবো যে ফ্যাক্টর কোস্ট কি বা মার্কেট প্রাইস কি। ফ্যাক্টর কোস্ট হচ্ছে যে কোনো জিনিস তুমি তৈরি করতে যাও না কেন, তার জন্য তোমার একটা খরচ পড়ে। তুমি একটা তোমার ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে তুমি যাই তৈরি করো না কেন তার জন্য তো তোমার একটা খরচ পড়বে, সেই জিনিসটাই হচ্ছে তোমার ফ্যাক্টর কোস্ট। ঠিক আছে, এবার তুমি ধরে নাও এটা তোমার কারখানা, এখানে কিছু তৈরি করলে সেটার তৈরি করতে যা খরচ হলো খরচ রেখে তারপরে তুমি নিজের প্রফিট রেখে তোমার এত খরচ, মানে ধরে নাও এত খরচ পড়লো তৈরি করতে। এবার সেটা তুমি মার্কেটে যখন বিক্রি করতে যাবে, মার্কেটে যে দামে বিক্রি করবে সেটাই তো মার্কেট প্রাইস। তো ফ্যাক্টর কোস্ট মানে হচ্ছে কোনো জিনিস তৈরি করতে গিয়ে যে খরচটা তোমার পড়ছে সেটা হচ্ছে ফ্যাক্টর কোস্ট, আর সেই জিনিসটাকে তুমি যখন মার্কেটে বিক্রি করছো সেটা হচ্ছে মার্কেট প্রাইস। বাস হয়ে গেল ফ্যাক্টর কোস্ট মার্কেট প্রাইসের মানেটা বুঝে নিলে। এবার পরীক্ষাতে কোশ্চেন আসে যে ফ্যাক্টর কোস্ট থেকে আমি মার্কেট প্রাইস কিভাবে পাবো। তো ফ্যাক্টর কোস্ট থেকে যদি তুমি মার্কেট প্রাইস পেতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? ফ্যাক্টর কোস্ট যে জিনিসটা তুমি প্রোডাকশন করেছো সেটার সাথে প্লাস করতে হবে। তুমি কোনো কিছু তৈরি করেছো ভাই,
তো সেটা তুমি যদি মার্কেটে বিক্রি করতে যাও তো তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তো সরকারকে যে ট্যাক্স দিতে হয়, কোনো কিছু তৈরি করলে সেটা সরকারকে ট্যাক্স দিবে। তো সেই ট্যাক্স কোন ট্যাক্স? সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। কারণ ট্যাক্স দু প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা? যেটা তোমার উপরে, তুমি সার্ভিস করছো, কোনো জব করছো, কোনো বিজনেস করছো, তোমার উপর সরকার ডাইরেক্ট তোমার স্যালারি থেকে টাকাটা কেটে নিচ্ছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স যখন কোনো জিনিস তুমি কিনতে যাচ্ছ বাজারে, সেটা তো প্রোডাকশন অন্যজন করেছে, তুমি দোকানদারকে সেটা ট্যাক্স দিলে সেটা দোকানদার সরকারকে দিবে। তো ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ভায়া হয়ে যখন সরকারের কাছে যায়। তো তুমি এখানে কোনো জিনিস তৈরি করলে তারপরে সরকারকে তুমি সেটা মার্কেটে গিয়ে বিক্রি করবে, ঠিক আছে, মার্কেটে বিক্রি করবে। তো সেই জন্য সরকার ওটাতে ট্যাক্স, একটা সরকারকে ট্যাক্স দিতে হয়। তো সেটাই হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। তার মানে এখানে ফ্যাক্টর কস্টের সাথে যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্স এড করে দিই, ইনডাইরেক্ট ট্যাক্স এড করি, তারপরে তার সাথে দেখো আমি ফ্যাক্টর কস্ট থেকে কিভাবে মার্কেট প্রাইস পাবো। তুমি যা তৈরি করলে সেটা হচ্ছে ফ্যাক্টর কোস্ট। যখন তুমি এটা মার্কেটে নিয়ে যাবে তখন তোমাকে সরকারকে দিতে হবে একটা ট্যাক্স, যেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। অনেক সময় সরকার কি করে সাবসিডি দিয়ে থাকে, আরে ভাই তুমি এত ভালো জিনিস তৈরি করেছো, চলো তোমাকে আমি একটু ছাড় দিয়ে দিলাম। তো অনেক সময় গভর্নমেন্ট কি করে সাবসিডি দিয়ে দেয়। সাবসিডি দেওয়ার পর তোমার একটা ফ্যাক্টর কস্ট, তারপরে তুমি ট্যাক্স দিলে, ট্যাক্সের পরেও তোমাকে কিছু সরকার ছাড় দিয়ে দিল, তারপরে যে ভ্যালুটা পড়ে থাকলো সেটাই হচ্ছে কি মার্কেট প্রাইস, সেটাই হচ্ছে মার্কেট প্রাইস। তো এবার একটা প্লাস একটা মাইনাস এখান থেকে আমি কিভাবে পাবো? ফ্যাক্টর কস্ট থেকে, ফ্যাক্টর কস্ট থেকে এখানে আমি কিভাবে পাবো? একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, মানে ফ্যাক্টর কস্টের সাথে যদি আমি প্লাস NIT, ফ্যাক্টর কস্টের সাথে প্লাস মাইনাস করে NIT। NIT মানে হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, মানে একটা তোমাকে অ্যামাউন্ট দিতে হচ্ছে আর একটা তোমার মাইনাস হচ্ছে। সাপোজ ধরে নাও তোমাকে 10 টাকা দিতে হচ্ছে আর গভর্নমেন্ট 2 টাকা ছেড়ে দিয়েছে, তার মানে তোমাকে 8 টাকায় দিতে হচ্ছে, নেট ভ্যালু হচ্ছে 8 টাকা। সেই জন্য এটাকে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিকে প্লাস মাইনাস করে আমরা পাবো নেট ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে NIT বলা হয়। তার মানে আমরা শর্ট ফর্মে যদি লিখি যে ফ্যাক্টর কোস্ট থেকে মার্কেট প্রাইসে যদি যাও, তাহলে ফ্যাক্টর কোস্টের সাথে আমি NIT এড করলে আমি মার্কেট প্রাইস পেয়ে যাব। ফ্যাক্টর কোস্ট প্লাস মাইনাস NIT, সেটাকে আমরা মার্কেট প্রাইস পেয়ে যাব। समझ में आया कि नहीं आया? হ্যাঁ, পড়াশোনা করছো না করছো না? 2024-এর পরীক্ষা চলে এসছে। WBCS এর পরীক্ষা যদি WBCS এর জন্য যদি ভালো করে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো, তো ক্লাসিক মিসলেনিয়াস কোনো ব্যাপারই নেই। তোমাদের জন্যই কিন্তু বিভিন্ন ক্লাসগুলো নিয়ে আসছি, ঠিক আছে? প্রতিদিন রাত 9টায় এটা ভাবিও না ওটা ওয়ান ডে পরীক্ষার জন্য ক্লাস হচ্ছে না। ওখানে সোমবার মঙ্গলবার ইংলিশ হয়, বুধবার ম্যাথ জিআই হয়, আর এবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন আমি ক্লাস করাবো। 1000টা কোশ্চেনের সিরিজ নিয়ে আসি, ক্লাসিক মিসলেনিয়াস, ফুড এসআই, WBCS, তারপরে পুলিশ, তারপরে সেন্ট্রাল লেভেলের বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে বা যেগুলো আসার চান্স আছে সেরকম একটা সাজেশন ভিত্তিকের ক্লাস করাবো। তো ওই ক্লাসটাও তোমরা করো, ঠিক আছে? এই ঘাম বের করে করে ক্লাস করাচ্ছি, কিন্তু তোমরা ক্লাসগুলো শেয়ার করছো না, কমেন্ট করছো না, এটা হচ্ছে দুঃখের বিষয়, ঠিক আছে? চলো, এবার এই জিনিসটা বুঝতে পেরেছো। হয়তো অনেকের একটু স্লাইড একটু ডাউট আছে, তো আমি একটু ডাউটটা ক্লিয়ার করে দিই। দেখো, যেমন আমি বললাম ফ্যাক্টর কোস্ট থেকে যদি মার্কেট প্রাইসে যেতে হয়, তাহলে আমি পাবো ফ্যাক্টর কোস্ট প্লাস আমি কি বললাম NIT, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি আমি এড করি তাহলে আমি পেয়ে যাব মার্কেট প্রাইস। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম তোমাকে, সাপোজ ধরে নাও এটা হচ্ছে তোমার কারখানা, এই হচ্ছে কারখানা। কারখানাতে তুমি কি করছো? তোমার ধরে নাও সাবানের ফ্যাক্টরি আছে, তুমি একটা সাবান তৈরি করলে, সেই সাবানের দাম হচ্ছে 10 টাকা। ভালো করে বুঝে, 10 টাকা সাবানের তৈরি করতে তোমার 10 টাকা খরচ হলো, ঠিক আছে? সাবান তৈরি করতে তোমার 10 টাকা খরচ হলো, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট। এবার তৈরি করার পর তুমি কারখানাতে তৈরি করেছো, তো সবাই এসে তো কারখানাতে নিবে না, তোমাকে মার্কেটে পাঠাতে হবে। আর মার্কেট হচ্ছে এই জায়গায়, ধরে নাও এখান থেকে তুমি মার্কেটে পাঠাবে, আর মার্কেট হচ্ছে দূরে। তাহলে মার্কেটে পাঠানোর জন্য তোমাকে রোড দিয়ে যেতে হবে, রোড দিয়ে তুমি ট্রাকে করে তারপরে মার্কেটে গিয়ে বিক্রি করবে। তো এখানে যখন তুমি নিয়ে যাচ্ছ, তো 10 টাকা দামের জিনিস নিয়ে যাচ্ছ, সেটাকে আমরা ফ্যাক্টর কোস্ট বললাম।
এবার যখন তুমি এই রাস্তা ধরে যাচ্ছ, এটা সরকারের রাস্তা, তোমার বাবার রাস্তা না। তো সরকার বলবে এই বাবু ট্যাক্সটা দিয়ে দে। তো সরকারকে বললো যে ঠিক আছে আমি আপনাকে ট্যাক্স দিয়ে দিচ্ছি, যে ট্যাক্সটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স। তো এখানে ধরে নাও ফ্যাক্টর কস্ট ছিল তোমার 10 টাকা, তুমি ইনডাইরেক্ট ট্যাক্স দিলে 2 টাকা, ঠিক আছে। এবার গভর্নমেন্ট বললো যে তুমি গভর্নমেন্টকে বলে যে দেখেন স্যার আমি সাবান দিচ্ছি, এত ভালো সাবান, এই গরমের দিনে সাবান দিবে শরীরের জন্য খুব ভালো, হ্যাঁ মানুষের ঘাম বেরোয়, স্মেলটা কেটে যাবে, তো একটু সাবসিডি দিয়ে দিন না। তখন গভর্নমেন্ট বললো যে চলো ঠিক আছে তোমাকে আমি একটু সাবসিডি দিয়ে দিই। তখন সাবসিডি দিল হয়তো 1 টাকা, তাহলে 10 টাকা ফ্যাক্টর কস্ট ছিল, 2 টাকা তোমাকে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হলো, আর 1 টাকা মাইনাস হলো। তো 2 থেকে 1 যায় 1, 1 এড হলো 10 আর 1 11 টাকা। এই 11 টাকায় হচ্ছে তোমার মার্কেট প্রাইস। 11 টাকা তুমি মার্কেটে গিয়ে সেটাকে বিক্রি করলে। তার মানে এখানে আমি কি পেলাম? ফ্যাক্টর কস্ট। এই যে 1 টাকা এড হলো, এটা কি প্লাস মাইনাস করে নেট ভ্যালুটা পেলাম, আর এই ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিকে প্লাস মাইনাস করে নেট ইনডাইরেক্ট ট্যাক্স পেলাম। তার মানে ফ্যাক্টর কস্ট থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স এড করলেই আমি পেয়ে যাব মার্কেট প্রাইস। বাস। তাহলে এখন অবধি আমরা 3টে ফর্মুলা পেলাম। একটা হচ্ছে ডোমেস্টিক থেকে যদি আমি প্লাস মাইনাস NFIA করি তাহলে পেয়ে যাব ন্যাশনাল ইনকাম। দ্বিতীয় পেয়েছি যে গ্রোস থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন, তাহলে হয়ে যাবে নেট ভ্যালু। আর থার্ড ফর্মুলা পেলাম কি, যে ফ্যাক্টর কোস্টের সাথে NIT মানে নেট ইনকাম, নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু হচ্ছে মার্কেট প্রাইস। বাস, এই 3টে হচ্ছে ফর্মুলা, আর এই 3টে ফর্মুলা থেকেই WBCS প্রিলিমসে মেন্সে কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন কোশ্চেন আসলো জিডিপি থেকে GNP তে আমি কিভাবে যাব। কোশ্চেন আসলো জিডিপি থেকে আমি GNP তে কিভাবে যাব। তাহলে তোমাকে এখানে বের করতে হবে, এখানে দেখতে হবে, প্রথমে কাটাকুটি করতে হবে। কমন জিনিসগুলো কি কি আছে সেগুলোকে কাটবো। কমন জিনিস কি আছে? P কমন আছে কেটে দিলাম। এদিকে G কমন আছে কেটে দিলাম। তো এটা কি ছিল? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তার মানে এখানে ডোমেস্টিক থেকে আমাকে ন্যাশনালে যেতে হবে। তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাকে কি এড করতে হবে? প্লাস মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। পেলেই আমি নেট ভ্যালু পেয়ে যাব। কোশ্চেন আসে যে জিএনপি ফ্যাক্টর কোস্ট থেকে NNP কোশ্চেন আসবে। NNP মার্কেট প্রাইসে আমি কিভাবে যাব? এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কি? তুমি কি করবে? প্রথমে কমন জিনিসগুলোকে কাটবে। কমন কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আছে গ্রোস আর এখানে আছে এখানে আছে গ্রোস মানে টোটাল, এখানে হচ্ছে নেট। তাহলে গ্রোস থেকে নেটে গেলে কি করব? মাইনাস ডেপ্রিসিয়েশন। আর এদিকে ন্যাশনাল তো কেটেই যাবে, হয়ে গেল। তো গ্রোস থেকে আমি নেটে গেলে আমাকে ডেপ্রিসিয়েশন মাইনাস করব। ফ্যাক্টর কোস্ট থেকে মার্কেট প্রাইসে যদি যেতে যাই, ফ্যাক্টর কোস্ট থেকে মার্কেটে প্রাইসে যেতে গেলে ওই ফর্মুলাটা আছে কি? প্লাস মাইনাস NIT নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ফ্যাক্টর কোস্ট থেকে NIT মানে হয়ে গেল মার্কেট প্রাইস। বাস, এইভাবে করে পরীক্ষাগুলোতে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উঠিয়ে এরকম টাইপের কোশ্চেন থাকে। তো এই জিনিসটা দেখো তোমরা আশা করি বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে আরেকবার একটু স্পিড বাড়িয়ে ক্লাসটা দেখে নিবে। একদম সিম্পল আছে, কোনো ব্যাপারই নেই। এগুলো এক্সাম্পলগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন জিডিপি ফ্যাক্টর কোস্ট থেকে যদি NDP মার্কেট প্রাইসে যায়, ভিডিও পোস্ট করে তোমরা সবাই অ্যান্সার করবে, তারপরে ভিডিও চালু করবে। পোস্ট করো। আশা করি তোমরা পোস্ট করে প্র্যাকটিস করে নিয়েছো, অ্যান্সার মিলিয়ে নিয়েছো। এবার আমি অ্যান্সারটা এখানে বলছি। দেখো কমন গুলো কাটো। P কমন কেটে গেল, D কমন কেটে গেল। এবার এখানে হচ্ছে গ্রোস, এখানে হচ্ছে নেট। তো গ্রোস থেকে নেটে যেতে গেলে মাইনাস ডেপ্রিসিয়েশন, আর এদিকে ফ্যাক্টর কোস্ট থেকে যদি মার্কেট প্রাইসে যেতে চাই তাহলে হবে প্লাস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। বাস, হয়ে গেল। এইভাবে কোশ্চেন আসে ফ্যাক্টর কোস্ট থেকে মার্কেট প্রাইস, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। বাস,
এই নিয়ে ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার কালকে আমি যেটা ক্লাস করাবো সেটা আমি বললাম টপার্স গ্রুপের ইকোনমিক্স বুক থেকে পুরো আমি লাইন বা লাইন জিনিসগুলো বোঝাবো, যেখানে কিছু কিছু এক্সেপশনাল জিনিস আছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, তন্দুরুস্ত থাকো, পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, আর প্লিজ প্লিজ একটাই কথা বলছি, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, তোমাদের জন্য এত খাটছি, এতই করছি, যারা মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছো তাদেরকে একটু শেয়ার করে দিও। আমি কথা দিয়েছি 2024-এর প্রিলিমসের আগে অ্যাটলিস্ট তোমাদের ইকোনমিক্স, পলিটি, হিস্ট্রি যে লেভেলের পড়ানো হচ্ছে, আমার মনে হয় না যে এই লেভেলের কোথাও পড়ানো হতে পারে। জিওগ্রাফি, পলিটি, তারপরে ইংলিশ, ঠিক আছে, বা হিস্ট্রি। আমি জিওগ্রাফির ক্লাসটাও শুরু করবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলো ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত। তালি দিয়ে নেক্সট এপিসোডে দেখা হবে।